উত্তরবঙ্গের প্রাচীন ইতিহাস, ঐতিহাসিক স্থাপত্য আর চোখ জুড়ানো প্রকৃতির খোঁজে আজ আমরা বের হয়েছি ঐতিহ্যবাহী জেলা নওগাঁ ও রাজশাহীর উদ্দেশ্যে। শত বছরের পুরনো মসজিদ থেকে শুরু করে আঁকাবাঁকা রাস্তা, তালগাছ কিংবা বিনোদনের পার্ক, আজকের ভ্রমণ হবে রূপসী বাংলার এক রূপকথার গল্প। চলুন যাত্রা শুরু করা যাক। নওগাঁ মূলত বরেন্দ্র অঞ্চলের এক অপরূপ রত্ন। বরেন্দ্র ভূমির এই জেলাটির ধানের হাট হিসেবে পরিচিত হলেও এর ধূলিকণায় লুকিয়ে আছে হাজার বছরের রাজকীয় ইতিহাস ও গ্রামীণ সৌন্দর্য। সকালের মিষ্টি বাতাস গায়ে মেখে আমরা রওনা হয়েছি আমাদের আজকের প্রথম গন্তব্য নওগাঁর ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের দিকে। মান্দা উপজেলায় আত্রাই নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে 500 বছরের ঐতিহ্য বহনকারী এই পাথরের মসজিদ। হিজরি 966 অর্থাৎ 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সুলাইমান নামে এক উচ্চপদস্থ কর্মকর্তা এটি নির্মাণ করেন। দূর থেকে দেখলে মনে হয় কোনো পাথরের কেল্লা, কারণ পুরো মসজিদ তৈরি হয়েছে ইট দিয়ে, কিন্তু এর বাইরের অংশ ঢাকা সুরমা কালো ও ধূসর পাথরের আস্তরণে। এটি বাংলার অঞ্চলের অবশিষ্ট কয়েকটি পাথর দিয়ে নির্মিত স্থাপত্যের একটি। বাইরে থেকে দেখার পর আমরা এখন প্রবেশ করেছি মসজিদের ভেতরে। ভেতরে ঢুকতেই আপনি এক অদ্ভুত শীতল এবং আধ্যাত্মিক আবহাওয়া অনুভব করবেন। পুরো মসজিদের ভেতরে মোট 6টি গম্বুজ রয়েছে, যা শক্তিশালী পাথরের খিলান এবং স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এবার নজর দিন মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে ডান পাশের সেই ঐতিহ্যবাহী পাথরের সিঁড়ির দিকে। সুউচ্চ এই সিঁড়ি বেয়ে একটু ওপরে উঠলেই একটি দোতলার মতো উঁচু প্ল্যাটফর্ম বা গ্যালারি দেখতে পাওয়া যায়। চমৎকার কারুকার্যময় এই বিশেষ স্থানটি মূলত সেকালের সুলতান, শাসনকর্তা বা রাজ পরিবারের বিশিষ্ট ব্যক্তিদের নিরাপদে এবং আলাদাভাবে নামাজ আদায়ের জন্য তৈরি করা হয়েছিল। আমরা গিয়েছিলাম যেহেতু শুক্রবার, সামনের ওপরে যে তাঁবু টাঙানো দেখছেন, শুক্রবারে মুসল্লিরা যেন আরামের সহিত নামাজ আদায় করতে পারে, এই কারণেই এই তাঁবুগুলো টাঙানো রয়েছে। আর মসজিদের ঠিক সামনেই ছড়িয়ে আছে 77 বিঘা আয়তনের সুবিশাল এক দিঘি। লোকমুখে শোনা যায় এটি তৈরির সময় নামাজিদের অজু ও পানের পানির সংকট মেটাতেই এই দিঘি খনন করা হয়। শান্ত দিঘির পানিতে যখন শতাব্দীর প্রাচীন এই পাথরের মসজিদটি প্রতিচ্ছবি ভেসে ওঠে, তখন অতীত আর বর্তমান যেন একাকার হয়ে যায়। কুসুম্বা মসজিদের আধ্যাত্মিক পরিবেশ থেকে বের হয়ে এবার আমরা সোজা চলে আসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী 0 পয়েন্টে অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র সাফিনা পার্কে। প্রায় বহু একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে একাধারে প্রকৃতি এবং আধুনিক বিনোদনের এক চমৎকার মেলবন্ধন রয়েছে। এখানে বিশাল লেকের বুকে প্যারেড বোট চালানো, ঝুলন্ত সাঁকোয় হেঁটে চলা কিংবা বিশাল পার্কের মধ্যে নানান রঙের কারুকাজ দেখে যে কোনো ভ্রমণ প্রিয় মানুষের মন ভালো হয়ে যাবে। সাফিনা পার্কের ভেতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ল তাদের চমৎকারভাবে সাজানো সেলফি জোন। সেলফি জোন থেকে একটু এগোতেই আমার নজরে এলো এক অদ্ভুত সুন্দর দৃশ্য। বেশ কয়েকটি সাদা রঙের কৃত্রিম স্তম্ভ আকাশের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আরও রয়েছে ডাইনোসর, কথা বলার গাছ। সব মিলিয়ে পার্কের কৃত্রিম তৈরি করা জিনিসগুলো ছিল সত্যি অসাধারণ। একটু ক্লান্ত লাগতেই আমরা চলে আসলাম পার্কের ভিতরে তৈরি কৃত্রিম ঝর্ণার কাছে। পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ পানির ধারা, আর কত কুলকুল শব্দ এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেয় পাহাড়ি প্রকৃতির রূপ। এ ঝর্ণা, শীতল বাতাস আমাদের মনকে এক নিমিষেই শান্ত করে দিল। এরপরে আমরা নজর দিলাম কৃত্রিম নদীর দিকে। শান্ত এই নদীতে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে স্পিড বোট, যা এখানকার পর্যটকদেরকে আরো উৎসাহিত করে তোলে। সাফিনা পার্কে দারুণ কিছু সময় কাটিয়ে এবার আমরা ফিরে এসেছি নওগাঁর সবচাইতে আলোচিত ও ছবির মতো সুন্দর স্থান ঘুঘুডাঙ্গার তালগাছের সারিতে। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামে ঢুকলেই মনে হয় কোনো চিত্রকর্মের ভেতরে দিয়ে হাঁটছেন আপনি।
রাস্তার দুই পাশে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। 1986 বা 87 সালের দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই রাস্তার সারিবদ্ধভাবে তাল গাছের চারা রোপণ করা হয়েছিল। আজ প্রায় 4 দশক পর সেই ছোট চারাগুলো আকাশের পানে মাথা উঁচু করে দাঁড়িয়ে পরম মমতায় পুরো এলাকাকে ছায়া দিয়ে যাচ্ছে। আপনি যখন এই তাল গাছের সারির মধ্য দিয়ে হেঁটে চলবেন কিংবা বাইক চালিয়ে এগিয়ে যাবেন, মাথার ওপরে তালপাতার খসখস শব্দ আর ঠান্ডা বাতাস আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দেবে। ঘুঘুডাঙ্গার মায়াবী তাল গাছের সারিকে পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে। শান্ত নির্জন ফাঁকা রাস্তা ধরে সামনে এগোতেই চোখের সামনে ভেসে আসলো নওগাঁর সেই ঐতিহ্যবাহী হাসাইগাড়ি বিল। বিলে পৌঁছতেই চোখে পড়ল ঘাটে বাঁধা হরেক রকমের নৌকা। কিন্তু বিলের প্রকৃত স্নিগ্ধতা আর শান্ত পরিবেশ উপভোগ করার জন্য আমরা কোনো ইঞ্জিন চালিত শব্দযুক্ত নৌকা না নিয়ে বেছে নিলাম ঐতিহ্যবাহী মেশিন ছাড়া হাতের বৈঠা চালিত ডিঙি নৌকা। একটি জরুরি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, হাসাইগাড়ি বিলে এসে নৌকা ভাড়া করার সময় একটু সতর্ক থাকবেন এবং দরদাম করে নেবেন। এখানে মাঝিরা অনেক সময় পর্যটক দেখলে নৌকার রেট অনেক বেশি চেয়ে বসে। ট্রিপ বা ঘন্টার ওপর ভিত্তি করে নৌকার বিভিন্ন রেট থাকে, তাই হুট করে কোনো নৌকায় না উঠে অন্তত 2-3 জন মাঝির সঙ্গে কথা বলে জেনে শুনে দরদাম ঠিক করে তারপরেই নৌকায় উঠবেন। বিশাল এই বিলের নীল রাশিতে ভেসে থাকতে থাকতে মনে হবে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। সূর্য যখন আস্তে আস্তে হেলে পড়ে তখন বিলের জলে সূর্যের সেই সোনালি প্রতিবিম্ব আর চারপাশের পরিবেশ এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। হাসাইগাড়ি বিলের ডিঙি নৌকা এই শান্ত ভ্রমণটি ছিল আমাদের পুরো ট্রিপের সবচাইতে চমৎকার ও স্মরণীয় অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। জীবন ভাই, আমরা হাসাইগাড়ি বিলে এসে বিশাল একটা নৌকা নিয়েছি। বিশাল নৌকা, এই যে নৌকার মাঝি মেশিন ছাড়া, ইঞ্জিন ছাড়া আমরা নিয়েছি।